গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজের পঞ্চদশ পর্ব। দুপুরবেলা তাহার পিসিমা ডাকিলে পিছনে পিছনে গুলকি আসিল। উপর খাওয়া হইয়া গেলে তাহার পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘন্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি বিরক্ত না করিয়া নির্লজ্জভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল। তবুও উঠিবার নাম করে না। অপুর পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি? হাঁসফাঁস করছিস, নে ওঠ, কত ভাত নিয়ে ফেললি দেখতো, তোর কেবল দৃষ্টি খিদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতে ডাকেও না, হলোই বা পর, তা হলেও কচিত। শনিবারে সিদ্ধেশ্বরী মন্দিরে অপু পূজা দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি বুকের উপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বৃদ্ধ বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, 4 পয়সা দক্ষিণে কেন খোকা? এতে তো হবে না, বাড়ির পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মা যে 4 পয়সা দিয়েছে মোটে, আর তো আমার কাছে নেই। মেয়েটি খান কতক কলামূলা বাছিয়া একখানা পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদিতে রইল, বেলপাতার সিঁদুরও দিলাম, তোমাদের বাড়ি মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোকেরা, আমার যদি পয়সা থাকতো আরো 2 পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পূজার গল্প করিতেছে। পাশের গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলা আকাশ ফাটন চিৎকার শোনা গেল। ওরে জেঠি, অমন করে মেরো না, ওরে বাবারে, ও জেঠি, মোর পিঠ কেটে রক্ত পড়ছে, মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলা চিৎকার শোনা গেল, হারামজাদি, বদমাইশ, চৌধুরীদের বাড়ি গিয়েছ নিমন্ত্রণ খেতে, এমনি তোমার নোলা, তোমার নোলায় যদি আজ হাত পুড়িয়ে ছ্যাঁকা না দেই, লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে, আর শতেক কক্ষুয়ারীরা চোখের মাথা খেয়ে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ বালে কোথাকার, বাইরে তোমার খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে, সত্যি কথা বললে লোকের আর ভাব থাকে না, তাহলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করে দিয়েছিল, চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথা মুখ দিয়া বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালপাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসেমশাই ঠিক করিয়া দিয়াছে এ গ্রাম হইতে নবাবগঞ্জে তামাক বোঝাই গাড়ি যাইবে। সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূরে গিয়া বামুনপাড়ার পথে মোড়ে গুলকির সঙ্গে দেখা। সে সন্ধ্যে খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি আজ, সারাদিন ছিলি কোথায়? খেলতে লিনি কিছু না? পরে গুলকি অবিশ্বাসে হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি, এই দেখ পুটলি, কার্তিক গোয়ালা বাড়ি গিয়ে গাড়ি উঠব, আয় না আমার সঙ্গে, একটু এগিয়ে দিবি। গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল, বামুনপাড়া ছাড়িয়া খানিকটা মাখাফাট, তাহার পরে গোয়ালপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল। অপুর রাঙা শাটিনের জামাটার দিকে আঙুল দেখাইয়া কহিল, তোমার এই আঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা, তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল, অর্থাৎ তুমি যদি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে চোখ ফিরাইতে অপু দেখিতে পাইল মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল আগামী মাসে এমন দিনটাতে তাহারা কোথায় কত দূরে চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূর এসে গিয়েছিস, তোর বাড়িতে হয়তো আবার বকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবো না, আমরা কাশি চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকি আরেকবার ফিক করে হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী এমন একটা তিথি, সেই দিকে আর কখনো আসে নাই।
কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেকদিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথের দূর প্রান্তে গাছপালার ফাঁকে পূর্ণচন্দ্র উঠিতেছে, বা চতুর্দশী চন্দ্র, তাহার ঠিক মনে ছিল না। পিছনে পিছনে অল্পদিনে পরিচিতা অনাথা অবোধ ঝাঁকড়াচুল ছোট একটি মেয়ে তাহাকে আগায়া দিতে আসিয়াছে। বৈশাখ মাসে প্রথমে হরিহর নিশ্চিন্দপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ করিয়া দিল। সেকালে কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিড়ি ঘরে অনেকগুলি ছিল। খবর পাইয়া ওপাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দপুরের দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে, সেই বিষয়টা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রী স্বামী-স্ত্রীবত তুলনামূলক উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়াও অনেকক্ষণ কথাবার্তার পরে বলিলেন, বাপু, আছেই বা এই দেশে, নিজেকে দিয়ে বুঝি যে থাকতে বলবো। তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পুঁতে থাকাও কোনো কাজের নয়, এ আমি বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি, এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়ে অপুতে বাড়ি আসিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি এই গাছে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারে, পরের বুধবারে। আসবি না আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্তপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গাছে তুই যাবে কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা, বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও শেষ করে দিলি নে, খাতায় নাম সই করে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু। চোখে জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাহির হইয়া গেল। অপু বুঝতে পারে না রানুদি মিছিমিছি কেন রাগ করে। সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। স্নান মুখে বলিল, তোর জন্য নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি না তাতে? এবার রামন বমির দোল, চড়ক পূজা ও গোষ্ঠবিহার অল্পদিন পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব সসংযুক্ত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সেও দিদি এই সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপু দিক হইতে অবশ্য এবার তাহারও কোনো ত্রুটি হইল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিছু নয়। গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব, অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে পড়িয়া মরিয়া থাকিত? সৎকারে লোক হয় না, পাঁচু জেলের ছেলে একটা হাড়ি বাহিরে আনিয়া ঢালিল, এক হাড়ি শুকনা আমচুর। ঝড়ো আম কুড়াইয়া বুড়ি আমসে আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহা দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস।
অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে। আমি পারবো না, যা। কেন? রাম রাবণের যুদ্ধ একখানা কেন না? তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির ওপর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে, সদ্য ফুটা ওরকর্মী ফুলের দোলনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে, নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চাচিয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিচে বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা কপয়সা? হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গা? অপু 1.5 পয়সা দিয়া সরু বাঁশের বাঁশি একটি কিনিল। বলিল, কোন কোন ফুটোতে আঙ্গুল টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। মনে আছে একবার অনেক রাত্রে ঘুম ভাঙিয়া সে অনেকক্ষণ জাগিয়াছিল। দূরে নদীতে অন্ধকার রাত্রে জেলেদের আলোয় মাছ ধরা দোনা জালের একঘেয়ে একটানা ঠক ঠক শব্দ হইতেছিল। এমন সময় তাহার কানে গেল অনেক দূরে যেন কুঠির মাঠের পথের দিকে অত রাত্রে কে খোলা গলায় গান গাহিয়া পথ চলিয়াছে। কুঠির মাঠের পথে বেশ রাত্রি বড় একটা কেহ কাটে না, তবু আধ ঘুমে কতদিন চেয়ে নিশীথ রাত্রে জ্যোৎস্নায় অচেনা পথিক কণ্ঠে মধুকানের পদভাঙা গানের তানাক দূর হইতে দূরে মিলাইয়া যাইতে শুনিয়াছে। কিন্তু সেবার যাহা শুনিয়াছিল তাহা একেবারে নতুন। সুরটা সে আয়ত্ত করিতে পারে নাই। আধো জাগরণের ঘোরে সুষমাময়ী সুরলক্ষ্মী 2 ঘুমের মাঝখানে পথ বাহিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন। কোনোদিন আর তাহার সন্ধান মিলে নাই। কিন্তু অপু কি তাহা কোনোদিন ভুলিবে? চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলে মেয়েরা রঙিন জামা কাপড় পরে, কেউ বা নতুন কোরা শাড়ি পরনে, শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। গোষ্ঠবিহারে মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। সোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলেরই দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কিরকম গোষ্ঠবিহার হয়, হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্তপুর চলো যাই, না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাচ্চাদা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভিজিয়া দিতেছিল। নীলমণি জেঠার ভিটায় নারকেল গাছটা পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়া দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়িঘর, ওই বাঁশবন, সলতে খাগের আমবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমন নারিকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। সুমুখ জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের নিশ্চিন্তপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরে দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলার সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে,
এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়ে যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতে নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহ্লাদে সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যে তাকের উপরস্থ জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না, নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের উপর একটা মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে কি একটা জিনিস গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেজে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রইল। ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রইল না। সেই ছোট্ট সোনার কৌটাটা আর বছর যেটা শেষ ঠাকুরনের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটাটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্কভাবে দাঁড়িয়া রহিল। বৈশাখ দুপুরে তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাষ্পনের সনসন শব্দ অনেক দূরে বার্তার মতো কানে আসি। আপন মনে বলিল, দিদি হতভাগা চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাষ্পন যেন দুপুরে রৌদ্র ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোনো গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগে সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতে কোটাটাকে এক টান মারিয়া গভীর বাষ্পনের দিকে ছুড়িয়া ফেলিয়া দিল। তাহার দিদি ভুলো কুকুরকে ডাক দিলে যে ঘন ঘন চুপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইছি ঝোপের ধারে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল। মনে মনে বলিল, রইল এখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। ওখানে আর কে যাবে? সোনার কোটার কথা অপু কাহাকেও কিছু জানেন না, কখনো জানায় নেই, এমনকি মাকেও না। দুপুরে একটু গড়ায় গেলে হিরো গাড়োয়ান গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলে বায়না হয়েছে, তুই শুনতে পেলি না এবার? অপু বলিল, তুই পালা কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের ধার দিয়া রাস্তা, মেলা চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা দাবের খোলা গড়াগড়ি করিতেছে। কাহার মাঠের একপাশে রাধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও একপাশে কালি মাখা নতুন হাড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহারা যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনে পৈতৃক ভিটা, ওই পাশে পুরো ভিটাতে সেই সব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিল। তো যাও বা মাটির প্রদীপ ডিম ডিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্কবাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হা করে সেদিকে চাহিয়া রইল। তাহার পরেই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়ে একেবারে আশারু যাইবার রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয় মনে হইল যা কিছু দারিদ্র্য, যা কিছু হীনতা, যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, সব সচ্ছলতা। ক্রমে রৌদ্র পড়িল। গাড়ি তখন সোনারাঙ্গার মাঠের মধ্য দিয়া যাইতেছিল। হরিহর মাঠের মধ্যে একটা বড় বটগাছ দেখাইয়া কহিল, ওই দেখো, ঠাকুরঝি পুকুরের ঠ্যাঙ্গানে বটগাছ। সর্বজয়া তাড়াতাড়ি মুখ বাহির করিয়া দেখিল, পথ হইতে অল্প দূরেই একটা নাবাল জমির ধারে বিশাল বটগাছটা চারিধারে ঝুড়ি গড়িয়া বসিয়া আছে। সে বৃদ্ধ ব্রাহ্মণ ও তাহার বালক পুত্রের গল্প সে কতবার শুনিয়াছে। আজ হইতে 50 বছরের পূর্বে তাহার শ্বশুরের পূর্বপুরুষ এইরকম সন্ধ্যাবেলা ওই বটতলা নিরীহ ব্রাহ্মণ ও তাহার অবোধ পুত্রকে অর্থলোভে নিষ্ঠুরভাবে হত্যা করিয়া পাশের ওই নাবাল জমি, যেটা সেকালে ঠাকুরঝি পুকুর ছিল, ওইখানে পুঁতিয়া রাখিয়াছিল। ছেলেটির মা হয়তো পুত্রের বাড়ি ফিরিবার আশায় কত মাস কত বছর বৃথা অপেক্ষা করিত। সে ছেলে আর ফিরে নাই। মাগো,
সর্বজয়ের চোখ হঠাৎ জলে ঝাপসা হয়ে আসে, গলায় কি একটা আটকাইয়া যায়। সোনাডাঙ্গার মাঠ এই অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল বাবুল গাছ, খেজুর গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোদালি ফুলের ঝাড় ঝুলিতেছে। চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূরপ্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপর হইয়া পড়িয়াছে। বৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার সাম্প্রসার। সম্মুখে কাঁচামাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে আঁকিয়া বাকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালী বিল পড়িল। কোনো প্রাচীনকালে নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রাপথে পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখন পদ্মফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারে অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষে স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনা আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে। এখন হয়তো কোথাও কতদূর চলিবে, যাওয়া তার সব আরম্ভ হইল। এইবার হয়তো সেসব দেশে স্বপ্ন দেখা সে অপূর্ব জীবন। হরিহর দূরের একটা গ্রাম আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, ওই হলো ধনচে পলাশগাছি, ওরই উপাসে নাটা বড়ে। ওইখানে বনবিবির দরতলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়। এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না। আষাঢ় বাজারের নিচে খেয়ায় বেত্রবতী পার হইবার সময় চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলোয় জল চিকচিক করিতেছিল। আজ আষাঢ়ুর হাট, কয়েকজন হাটুরের লোক কলরব করিতে করিতে ওপার হইতে খেয়া নৌকায় এপারে আসিতেছে। অপুতে গাড়ি শুদ্ধ পার হইয়া ওপারে উঠিল। অপু বাবাকে বলিয়া আষাঢ়ুর বাজার দেখিতে নামিল। ছোট বাজার, সারি সারি ঝাপতলা দোকান। শেকরার দোকানে ঠুকঠাক শোনা যাইতেছে। একটা খেজুর গুড়ের আড়তের সামনে বহু গুঁড়োর গাড়ি ভিড়। মাঝের পাড়া স্টেশন, এখনো প্রায় 4 ক্রোশ। রাস্তা কাঁচা হইলেও বেশ চওড়া। দুধারে নীলকুঠির সাহেবদের আমলে রোপিত বট, অশ্বত্থ, তুত গাছ। বৈশাখ মাসে প্রথমে পথিপার্শ্বের বট অশ্বত্থের ডালের মধ্যে কোথায় কোকিল ডাকিয়া সারা হইতেছে। সারা পথটা প্রাচীন বটের শাড়ির ঝুলি দোলানো। কচি পাতার রাশি জ্যোৎস্না লাগিয়া স্বচ্ছ দেখাইতেছে। বাংলার বসন্ত, চৈত্র বৈশাখের মাঠে, বনে, বাগানে যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নতপল্লব নাগকিশোর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ায় উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে প্রথম দেখিল। এই অল্প বয়সে তাহার মনে বাংলার মাঠ, নদী, নিরালা, বনপ্রান্তরের সমূহ জ্যোৎস্নারাত্রি যে মায়ারূপ অঙ্কিত হইয়া গিয়াছিল, তাহার উত্তরকালে শিল্পী জীবনের কল্পনা মুহূর্তিগুলি মাধুর্যে ও প্রেরণায় ভরিয়া তুলবার তাহাই ছিল শ্রেষ্ঠ উপাদান। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতে কখন গাড়ি স্টেশনে পৌঁছাইবে সে আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ওই হিরো গাড়োয়ানের গরু 2টার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, 2জন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে, অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপায় কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে 2টো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম 2টো লাল আলো। স্টেশনে ঘরে ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলে লণ্ঠন জ্বলিতেছে, একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল, একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টেপিয়া স্টেশনে বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন। বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলে গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সইতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতে সেখানে দাঁড়াইয়া ছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ,
ও একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে। রান্না একত্রে হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হা করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়া ছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো দিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল। কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনে রেখে ইঞ্জিন বলে, উহ, কি কাণ্ড! হবিবপুরে বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোটঘাট সব উঠানো হইল। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝোটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা। জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে, তাহা যে আবার চলিবে সেই বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে। হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো, তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ চলিবে না। তারের বেড়ার দিকে একজন লোক এক বোঝা উলো ঘাস মাথায় করিয়া ট্রেনখানা লইয়া চলিয়া যাবার অপেক্ষা দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটা কৃপাপাত্র। আজিকার দিনে যে গাড়ি চলিল না, সে বাঁচিয়া থাকিবে কি করিয়া? হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল। অদ্ভুত অপূর্ব দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়ার স্টেশন, লোকজন, তামাকের গাঁট হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শটশট করিয়া দুদিকে জানলা পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি? উহ, মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় যাতা পেশার মতো একটানা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনে কি শব্দটা? মাঝের পরে স্টেশনে ডিস্ট্যান্স সিগন্যালখানা ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেকদিন আগের সেদিনটা, সেও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল, সেদিন আর আজ। ওই যেখানে আকাশের তলে আষাঢ়ু দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরে ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাকি আসিয়া সোনারাঙা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিকই সেই মোড়টিতে গ্রামের প্রান্তরে বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনে খেলা করার পথে ঘাটে, বাঁশবনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদি অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দপুরে ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিতে দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না? কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতরে ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়িটা, চাল তেতলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কতদিনে কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদি কত না মেটা স্বাদ। দিদি এখনো একদৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণে তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথায় বারবার বলিতে চাহিল, আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই তো, ভুলে নাই। উত্তর জীবনে নীলাকুন্তলার সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল, কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নবরব মায়ারূপ চোখে পড়িত। হয়তো দাক্ষাকুঞ্জ বিস্তৃত কোন নীল পর্বতসানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই এইসব সময় তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে
অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু, সেরে উঠলে আমার একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল। দুপুরের পর রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিতে হইল। অপুর চোখে দুবার কয়লার গুঁড়া পড়া সত্ত্বেও সে গাড়ি জানলা দিয়ে মুখ বাড়াইয়া সারা দিনটা বাহির দিকে চাহিয়া আছে। স্টেশনে স্টেশনে ওগুলো কি বলে? সিগন্যাল? পড়িতেছে উঠিতেছে কেন? গাড়ি যেখানে লাগিতেছে সেখানটা উঁচু মতো ইটের গাথা, ঠিক যেন রোয়াকের মতো। তাকে প্ল্যাটফর্ম বলে? কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরেজি বা বাংলাতে সব স্টেশনের নাম লেখা আছে। কুরুলগাছি, গোবিন্দপুর, বানপুর। গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে, ঢং 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 ঢং। 4 ঘা। অপু গুনিয়াছে। একটা বড় লোহার চাকার চারিধারে হাতল পরানো, তাহাই ঘুরাইলে সিগন্যাল পড়ে। কুরুলগাছি স্টেশনে অপু লক্ষ্য করিয়া দেখিল। সর্বজয়া এবার লইয়া মোটে 2 বার রেলে চড়িল, আর একবার সেই কোন কালে। উনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতিয়াছেন। জ্যৈষ্ঠ মাসে আরংঘাটায় যুগল কিশোর ঠাকুর দেখিতে গিয়াছিল। সে কি আজকার কথা? সে খুশির সহিত স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনে ওঠানামা লক্ষ্য করিতেছিল। বৌঝিরা উঠিতেছে নামিতেছে, কেমন সব চেহারা, কেমন কাপড় চোপড়, গহনাপত্র। জগন্নাথপুর স্টেশনে ভালো মুড়ির মোয়া ফিরিতে করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল, অপু, মুড়ির মোয়া খাবি? তুই তো ভালোবাসিস, নেব তোর জন্য। স্টেশনে টেলিগ্রাফের তারের উপর কি পাখি বসিয়া দোল খাইতেছে। অপু ভালো করিয়া চাহিয়া চাহিয়া আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, দেখো মা, কাদের বাড়ি খাঁচা থেকে একটা ময়না পাখি পালিয়ে এসেছে। নৈহাটি স্টেশনে গাড়ি বদলাইয়া গঙ্গার প্রকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময় সূর্য অস্ত যাইতেছিল। সর্বজয় একদৃষ্টে চাহিয়াছিল। ওপার হইতে হুহু বাতাস বইতেছে, গঙ্গার জলে নৌকা, দুপারে কত ভালো ভালো বাড়ি, বাগান। এসব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই। ছেলেকে দেখাইয়া বলিল, দেখেছিস অপু, একখানা ধোয়ার জাহাজ? পরে সে যুক্ত কর কপালে ঠেকাইয়া আপন মনে বলিল, মা গঙ্গা, তোমার উপর দিয়ে যাচ্ছি, অপরাধ নিও না মা। কাশিতে গিয়ে ফুল বিল্লিপত্রে তোমার পুজো করিব। অপুকে ভালো রেখো, সেজন্য যাওয়া তো যেন হয়, সেখানে যেন আশ্রয় হয় মা। আনন্দে পুলকে অনিশ্চয়তার হাস্যে তাহার হৃদয় দুলিতেছিল। এরকম মনোভাব এর আগে সে কখনো অনুভব করে নাই। সুবিধাই হোক অসুবিধাই হোক, অবাধ মুক্ত জীবনের আনন্দ সে পাইল এই প্রথম। তার চিরকালে বাসবনে বেড়াঘেরা ক্ষুদ্র সীমায় বদ্ধ পল্লী জীবনে এরকম সচল দৃশ্যরাজি, এরকম অভিনব গতির বেগ, এত অনিশ্চয় পুলকের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় কখনো হয় নাই। যে জীবন চারিধারে পাঁচিল দেওয়াল তুলিয়া আপনাকে আপনি করিয়া ছোট করিয়া রাখিয়াছিল, তাহা আজ চলিয়াছে চলিয়াছে, সম্মুখে চলিয়াছে। ওই পশ্চিমে আকাশে অস্তমান সূর্যকে লক্ষ্য করিয়া নদ নদী দেশ বিদেশ ডিঙাইয়া ছুটিয়াছে। এই চলিয়া চলার বাস্তবতাকে সে প্রতি হৃদয় দিয়া অনুভব করিতেছিল তো আজ। এই তো সেদিন 1 বছর আগেও নিশ্চিন্তপুরে বাড়িতে কত রাত্রে শুইয়া সে যখন ভাবিত, সুবিধে হইলে একবার চাকদাকি কালীগঞ্জে গঙ্গা স্নান যাইবে, তখনই তাহা সম্ভবেরও নিশ্চয়তা বহু বাহিরে জিনিস বলিয়া মনে হইয়াছে। আর আজ ব্যান্ডেল স্টেশনে গাড়ি আসিবার একটু আগে সম্মুখের বড় লাইন দিয়া একখানা বড় গাড়ি হুহু শব্দের ঝড়ের বেগে বাহির হইয়া চলিয়া গেল। অপু বিস্ময়ের সঙ্গে সেদিকে চাহিয়া রহিল। কি আওয়াজ! উহ! ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়া তাহার গাড়ি থামিতে লাগিল। এদিকে ওদিকে ইঞ্জিন দৌড়িতেছে। বড় বড় মালগাড়িগুলা স্টেশন কাঁপাইয়া প্রতি 5 মিনিট অন্তর না থামিয়া চলিয়া যাইতেছে। হৈ হৈ শব্দ। এদিকে ইঞ্জিনের সিটির কানের তালা ধরা আওয়াজ, ওদিকে আর একখানা যাত্রী গাড়ি ছাড়িয়া যাইতেছে। গাঢ় সবুজ নিশান দুলাইতেছে। সন্ধ্যার সময় স্টেশনের পূর্বে পশ্চিমে লাইনের উপর এত সিগন্যাল ঝাঁকে ঝাঁকে লাল সবুজ আলো জ্বলিতেছে। রেল ইঞ্জিন, গাড়ি, লোকজন। একটু রাত্রি হইলে তাহাদের কাশি যাইবার গাড়ি আসিয়া বিকট শব্দে প্ল্যাটফর্মে দাঁড়াইল। বিশাল স্টেশন, বেচায় লোকের ভিড়। সর্বজয় কেমন দিশেহারা হইয়া গেল। তারা খাড়াইয়া অন্যভস্ত। আড়ষ্ট পায়ে পায়ে স্বামীর পিছনে একখানা কামরার দুয়ারে
আসিয়া দাঁড়াইতে হরিহর অতি কষ্টে দুর্জয় ভিড় ঠেলিয়া বেপুথমানা স্ত্রীকে ও দিশেহারা পুত্রকে কায়ক্লেশে গাড়ির বেঞ্চিতে বসাইয়া দিয়া কুলির সাহায্যে মোট গাট পাঠায়া দিল। ভোরের দিকে সর্বজয়া তন্দ্রা গেল ছুটিয়া। ট্রেন ঝড়ের বেগে ছুটিয়াছে। মাঠ মাটি গাছপালা একাকার করিয়া ছুটিয়াছে। রাত্রের গাড়ি বলিয়া তাহারা সকলে এক গাড়িতেই উঠিয়াছে। হরিহর তাহাকে মেয়ে কামড়া দেয় নাই। গাড়িতে ভিড় আগের চেয়ে কম। এক এক বেঞ্চে এক একজন লম্বা হইয়া শুইয়া ঘুমাইতেছে। উপরের বেঞ্চে একজন কাবুলি নাক ডাকাইতেছে। অপু কখন উঠিয়া হা করিয়া জানলা দিয়ে মুখ বাহির করিয়া একদৃষ্টে চাহিয়া আছে। হরিহর জাগিয়া উঠিয়া ছেলেকে বলিল, ওরকম করে বাহিরে দিকে তাকিয়ে থেকো না খোকা, এক্ষুনি চোখে কয়লা গুঁড়ো পড়বে। কয়লা গুঁড়ো তো নিরীহ জিনিস, চোখ দুটো যদি উপড়াইয়া চলিয়াও যায় তবু উপর সাধ্য নাই যে জানা দিক হইতে এখন সে চোখ ফিরাইয়া লইতে পারে। সে প্রায় সারা রাত্রি ঠায় এইভাবে বসিয়া। বাবা মা তো ঘুমাইতেছিল, সে যে কত কি দেখিয়াছে। কত স্টেশনে গাড়ি দাঁড়ায় নাই, আলো লোকজন শুদ্ধ স্টেশনটা হুশ করিয়া হাওয়াই বাজির মতো পাশ কাটাইয়া উড়িয়া চলিয়া যাইতেছিল। রাত্রে কখন তাহার একটু তন্দ্রা আসিয়াছিল। হঠাৎ ঘুম ভাঙিয়া যাইতেই সে মুখ বাহির করিয়া দেখিল যে গভীর রাত্রির জ্যোৎস্নায় রেলগাড়িখানা ঝড়ের বেগে একটা কোনো নদীর ছোট সাঁকো পার হইতেছে। সামনে খুব উঁচু একটা কালো মতো ডিবি, ডিবিটার উপরে অনেক গাছপালা। নদীর জলের জ্যোৎস্না পড়িয়া চিকচিক করিয়া উঠিল। আকাশে সাদা সাদা মেঘ, তারপর সেই ধরনের বড় বড় আরো কয়েকটা ডিবি, আরো সেই রকম গাছপালা। তাহার পর একটা বড় স্টেশন, লোকজন, আলো। পাশের লাইনে একখানা গাড়ি আসিয়া দাঁড়াইয়াছিল। একজন পানওয়ালার সঙ্গে একটা লোকে যা ঝগড়া হইয়া গেল। স্টেশনে একটা বড় ঘড়ি ছিল। সে তাহার মাস্টার মশাই নীরেনবাবুর কাছে ঘড়ি দেখিতে শিখিয়াছিল। গুনিয়া গুনিয়া দেখিল রাত্রি 3টা বাজিয়া 22 মিনিট হইয়াছে। তারপর আবার গাড়ি ছাইল। আবার কত গাছ, আবার যেই ধরনের উঁচু উঁচু ডিবি। অনেক সময় রেলের রাস্তা দুধারেই সেই রকম ডিবি। গাড়িতে সবাই ঘুমাইতেছে। ইহারা যদি কিছু দেখিবে না তবে রেলগাড়ি চড়িয়াছে যে কেন? কাহাকে সে জিজ্ঞাসা করে যে অত ডিবি কিসের? এক একবার সে জানলা দিয়ে মুখ বাহির করিয়া ঝুঁকিয়া মাটির দিকে চাহিয়া নিরূপণ করিবার চেষ্টা করিতেছিল গাড়িখানা কত জোরে যাইতেছে। চুল বাতাসে উড়িয়া মুখে পড়ে। মাটি দেখা যায় না, যেন কি মাটির গায়ে কতগুলি সরল রেখা টানিয়া চলিয়াছে। উহ, রেলগাড়ি কি জোরে যায়! কৌতূহলে উত্তেজনায় সে একবার এদিকে জানালায় একবার ওদিকে জানালায় মুখ বাড়াইয়া দেখিতেছিল। মাঝে মাঝে পূর্ব দিকে দ্রুত বিলীয়মান অস্পষ্ট জ্যোৎস্না ভরা মাঠের দিকে চাহিয়া চাহিয়া তাহার মনে হইতেছিল কত দূরে তাহারা আসিয়াছে। এসব কোনো দেশে উঁচু নিচু মাঠ দিয়া তাহারা চলিয়াছে। সকালের দিকে সে আবার একটু ঘুমাইয়া পড়িয়াছিল। একটা প্রকাণ্ড স্টেশনের সশব্দে গাড়ি আসিয়া দাঁড়াইতেই তাহার তন্দ্রা ছুটিয়া গেল। প্ল্যাটফর্মে পাথরের ফলকে নাম লেখা আছে পাটনা সিটি। তাহার পর কত স্টেশন চলিয়া গেল। কি বড় বড় পুল! গাড়ি চলিয়াছে চলিয়াছে, মনে হয় বুঝি পুলটা শেষ হইবে না। কত ধরনের সিগন্যাল, কত কলকারখানা। একটা কোনো স্টেশনে ঘরের মধ্যে একটা লোহার থামের গায়ে চোং লাগানো মতো তাহারই মধ্যে মুখ দিয়া একজন রেলের বাবু কি কথা কহিতেছে। প্রাইভেট নম্বর? হ্যাঁ, আচ্ছা, 69 69। হ্যাঁ, 69, 6 পিঠা 9। হ্যাঁ হ্যাঁ। সে অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করিল, ও কি কল বাবা? ওর মধ্যে মুখ দিয়ে ওরকম বলছে কেন? তখন বেলা খুব পড়িয়া গিয়াছে। এমন সময় হরিহর বলিল, এইবার আমরা কাশী পৌঁছে যাব। বাঁদিকে চেয়ে থাকো, গঙ্গার পুলের উপর গাড়ি উঠলেই কাশী দেখা যাবে। অপু একটা কথা অনেকক্ষণ ধরিয়া ভাবিতেছিল। আজ সে সারা পথ টেলিগ্রাফের তার ও খুঁটি দেখিতে দেখিতে আসিতেছে। সে একটিবার ছাড়া এমন করিয়া এর আগে কখনো দেখে নাই জীবনে। এবার যদি সে রেল রেল খেলার সুযোগ পায় তখনই সে ওই ধরনের তারের খুঁটি বসাইবে। কি ভুলটাই করিত আগে। যেখানে যাইতেছে সেখানকার বনে গুলঞ্চলতা পাওয়া যায় তো। দিন 15 কাটিয়া গিয়াছে। বাঁশফটকা গলির একখানা মাঝারি গোছের তেতলা বাড়ির একতলায় হরিহর বাসা লইয়া গেছে। কোনো পূর্বপুরুষ লোকের সন্ধান সে মিলাইতে পারে নাই। আগে যাহারা যেসব জায়গায় ছিল এখন সেসব স্থানে তাহাদের সন্ধান কেহ দিতে পারে না। কেবল বিশেষস্বরে গরিব পুরাতন হালুইকর রামগোপাল সাহু এখনো বাঁচিয়া আছে। বাড়ির উপরের তলায় একজন পাঞ্জাবি সপরিবারে থাকে। মাঝের তলায় এক বাঙালি ব্যবসায়ী থাকে।
বাইরের ঘরটা তার দোকান ও গুদাম, আশপাশে 2-3 ঘরে তার রন্ধন ও শয়নঘর। এ 5-6 দিনে সর্বজয়া নিকটবর্তী সকল জায়গা স্বামীর সঙ্গে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়াছে। স্বপ্নেও কখনো সে এমন দৃশ্যের কল্পনা করে নাই। এমন মন্দির, এমন ঠাকুর দেবতা, এত ঘরবাড়ি। আরংঘাটার যুগল কিশোরের মন্দির এতদিন তাহার কাছে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষে নিদর্শন জানা ছিল, কিন্তু বিশ্বনাথের মন্দির, অন্নপূর্ণার মন্দির, দশাসমেত ঘাটের ওকুপার লাল পাথরের মন্দিরগুলা। মধ্যে একদিন সে পাঞ্জাবি ভদ্রলোকটি স্ত্রীর সঙ্গে রাত্রি বিশ্বনাথের আরতি দেখিতে গিয়াছিল। সে যে কি ব্যাপার তাহা সে মুখে বলিতে পারে না। ধূপ ধুনার ধোয়ায় মন্দির অন্ধকার হইয়া গেল। 7-8 জন পূজারী একসঙ্গে মন্ত্র পড়িতে লাগিল। কি ভিড়, কি জাঁকজমক! কত বড় ঘরে মেয়েরা আসতে দেখিয়াছিল। তাহাদের বেশভূষারই বা কি বাহার! কোথাকার একজন রানী আসিয়াছিলেন, সঙ্গে 4-5 জন চাকরানী, দামি বারাণসী শাড়ি প্রেরণে। সোনার কলকা বসানো আঁচলটা আরতির পঞ্চপ্রদীপের আলোয় আগুনের মতো জ্বলিতেছিল। কি টানা ডাগর চোখ, কি ভুরু, কি মুখশ্রী! সত্যিকার রানী সে কখনো দেখে নাই, গল্পেই শুনিয়াছি। হ্যাঁ, রানীর মতো রূপ বটে, তাহাকে বেশিক্ষণ ধরিয়া দেখিয়াছে। কি ঠাকুরের আরতি বেশিক্ষণ দেখিয়াছে তাহা সে জানে না। ঠাকুর দেবতার মন্দির ছাড়া এক একখানা বসত বাড়িই বাকি। দুর্গোৎসবের নিমন্ত্রণে নিশ্চিন্দপুরের গাঙ্গুলি বাড়ি গিয়া সে গাঙ্গুলিতে নাট মন্দির, দোমহলা বাড়ি, বাঁধানো পুকুরঘাট দেখিয়া মনে মনে কত ঈর্ষান্বিত হইত। মনে আছে একবার দুর্গাকে বলিয়াছিল, দেখেছিস বড়লোকের বাড়ির ঘরে কি লক্ষ্মী ছিরি। এখন সে যেসব বাড়ির রাস্তা দুধারে দেখিতেছে তাহার কাছে গাঙ্গুলি বাড়ি। এত গাড়ি ঘোড়া একসঙ্গে যাইতে কখনো সে দেখে নাই। গাড়ি বা কত ধরনের! আসিবার দিন রানাঘাটে নৈহাটিতে সে ঘোড়া গাড়ি দেখিয়াছে বটে, কিন্তু এত ধরনের গাড়ি সে আগে কখনো দেখে নাই। 2 চাকার গাড়ি যে কত যায়! তাহার তো ইচ্ছে করে পথের ধারে দাঁড়াইয়া দুদণ্ড এইসব দেখে, কিন্তু পাঞ্জাবি স্ত্রীলোকটির সঙ্গে থাকিয়া বলিয়া লজ্জায় পারে না। অপু তো একেবারে অবাক হইয়া গিয়াছে। এরকম কাণ্ডখানা সে কখনো কল্পনায় আনিতে পারেনি। তাদের বাসা হইতে দশাসমেত ঘাট বেশি দূরে নয়। রোজ বিকালে সে সেখানে বেড়াইতে যায়। রোজই যেন চড়কের মেলা লাগিয়া আছে। এখানে গান হইতেছে, ওখানে কথা হইতেছে, ওদিকে কে একজন রামায়ণ পড়িতেছে। লোকজনের ভিড়, হাসিমুখ, উৎসব। সেখানে শুধু ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় দেখি, আর সন্ধ্যার পর বাড়ি আসিয়া মহা উৎসাহে গল্প করে। কাহাদের চাকর একটি ছেলেকে কোমর দড়ি বাঁধিয়া রোজ বেড়াইতে আনে। অপু ভাব করিয়াছে তার নাম পল্টু। ভালো কথা কহিতে জানে না, ভারী চঞ্চল। তাই পাছে হারাইয়া যায় বলিয়া বাড়ির লোকদের এই জেল কয়েদের মতো অব্যবস্থা। অপু হাসিয়া খুন চাকরকে অনুরোধ করিয়াছিল, কিন্তু সে ভয়ে দড়ি খুলিতে চাহে না। বন্দি নিতান্ত ক্ষুদ্র অবোধ, এই ধরনের ব্যবহার যে প্রতিবাদযোগ্য সে জ্ঞানই তাহার নাই। আসিলে সর্বজয়ার রোজ তাহাকে বকে, একলা একলা ওরকম যাস কেন? শহর বাজার জায়গা, যদি রাস্তা হারিয়ে ফেলিস। মায়ের আশঙ্কা যে সম্পূর্ণ ভিত্তিহীন এ কথা সে মাকে হাত নাড়িয়া দুবেলা অধ্যবসায় সহকারে বুঝায়। কাশিতে আসিয়া হরিহরে আয়ও বাড়িল। কয়েক স্থানে হাঁটাহাঁটি করিয়া সে কয়েকটি মন্দিরে নিত্যপুরাণ পাঠের কার্য জোগাড় করিল। তাহা ছাড়া একদিন সর্বজয়ার স্বামীকে বলিল, দশাসমেত ঘাটে রোজ বিকেলে পুঁথি নিয়ে বসো না কেন? কত ফিকিরে লোক পয়সা আনে, তোমায় কেবল বসে বসে পরামর্শ আটা। স্ত্রী তারা খাইয়া হরিহর কাশীখণ্ডের পুঁথি লইয়া বৈকালে দশাসমেত ঘাটে বসে। পুরাণ পাঠ করা তাহার কিছু নতুন ব্যবসায় নহে। দেশে শিষ্যবাড়ি গিয়া কত ব্রত পার্বণ উপলক্ষে সে এ কাজ করিয়াছে। পুঁথি খুলিয়া সুস্বরে সে বন্দনা গান শুরু করে। বর্হা পীড়া ভীরমং মৃগবৎ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং স্মিত শুভ গমুখং সাধরে ন্যস্ত বেণু ব্রহ্মগোপাল বেশং। ভিড় মন্দ হয় না। বাসায় ফিরিয়া বালির কাগজে কি লেখে, স্ত্রীকে বলে, শুধু শ্লোক পড়ে গেলে কেউ শুনতে চায় না। ওই বাঙ্গাল কথাটার ওখানে আমার চেয়ে বেশি ভিড় হয়। ভেবেছি গোটা কতক পালা লিখব, গান থাকবে, কথকতার মতোও থাকবে, নইলে লোক জমে না। বাঙ্গালটার সঙ্গে পরশু আলাপ হলো। দেবনাগরীর অক্ষর পরিচয় নেই, শুধু ছড়া কেটে মেয়ে ভুলিয়ে পয়সা নেয়। আমার রেকাবে কুড়িয়ে 6 আনা 8 আনা, আর ওর একটা 1 টাকার কম নয়। শুনবি একটু কেমন লিখছি? খানিকটা সে পড়িয়া শোনায়, বলে, ওই কথকের পুঁথি দেখে
বোনের বর্ণনাটা লিখে নেবে ভেবেছ? তাকে দিবে? তুমি কোনখানাটায় বসে কথা বলো তো? একদিন শুনতে যেতে হবে। যেও না, ষষ্ঠী মন্দিরের নিচেই বসি। কালই যেও। নতুন পালাটা বলবো। কাল একাদশী আছে, দিনটা ভালো। আসবার সময় বিশেষরী গলির দোকান থেকে 4 পয়সা পান ফলের জিলিপি এনো, দেখি দুপুর জন্য। সেদিন উপরে খোট্টা বউ কি পুজো করে আমায় ডেকে নিয়ে জল খেতে দিয়ে বললে, পান ফলের জিলিপি বিশেষরে গলিতে পাওয়া যায়। খেতে গিয়ে ভাবলাম অপু জিলিপি খেতে বড় ভালোবাসে, তা জল খেতে দিয়েছে, আমি আর কি বলে নিয়ে আসি। এরও দেখি আজ 4 পয়সার। কয়েকদিন ধরিয়া হরিহরের কথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে। একখানা বড় বারকষে করিয়া নারদঘাটে কালীবাড়ি ঝি বড় একটা সিধা আনিয়া অপুদের দাওয়ায় নামাইল। সর্বজয় হাসি মুখে বলিল, আজ বুঝি বাড়ির পুজো? উনি বাড়ি আসছেন দেখলে? হ্যাঁ ঝি। চলিয়া গেলে ছেলেকে ডাকিয়া বলে, এদিকে আয় অপু, এই দেখ তোর সে নারিকেলের ফোপল তুই ভালোবাসিস। কিশমিশ কলা কত বড় বড় আম দেখেছিস? আয় খাবি, দি, বস এখানে। উৎসাহ পাইয়া হরিহর পুরাতন খাতাপত্রের তারা আবার বাহির করে। সর্বজয়া বলে, ধ্রুব চরিত্র শুনতে লোকের কান যে ঝালাপালা হলো। নতুন একটা কিছু ধরো না। সারা সকাল ও দুপুর বসিয়া হরিহর এক মনে জল ভরতের উপখ্যানকে কথকতার পালার আকারে লিখিয়া শেষ করে। মনে পড়ে এই কাশিতে বসিয়া আজ 22 বৎসর পূর্বে যখন সে গীত গোবিন্দের পদ্মানুবাদ করে, তার বয়স ছিল 24 বৎসর। দেশে গিয়া জীবনের উদ্দেশ্যে যেন নিজের কাছে আরো পরিস্ফুট হইয়া উঠিল। কাশিতে এত ছিল না। দেশে ফিরিয়া চারিধারে দাসুরায়ের গান, দেওয়ানজির গান, গোবিন্দ অধিকারীর সুখসারী দ্বন্দ্ব, লোকাধোপার দলের মতি, জুরির গানে বিস্তৃত প্রচলন ও প্রসার তাহার মনে একটা নতুন ধরনের প্রভাব বিস্তার করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত, বাজারের বারোয়ারিতে কবির গান হচ্ছে বুঝলে, বসে বসে শুনলাম বুঝলে, সোজা পথ সব, কিছুই না, রও না, সংসারটি একটু গুছিয়ে নিয়ে বসি ভালো হয়ে, নতুন ধরনের পালা বাঁধব। এরা সকলে গায়, সেই সব মান্ধাতা আমলের পথ। রাজুকে তাই কাল বলছিলাম। অনেক রাত্রে উঠিয়া এক একদিন হরিহর বাহিরে দাওয়ায় বসিয়া কি ভাবিত। অনির্দিষ্ট কোনো আনন্দে তাহার মন যেন পালকের মতো হালকা হয়ে উঠিত। কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে। ঝাড় লণ্ঠনের আলো দোলানো ঝড় আসরে সে দেখিতে পায় দেশে দেশে গ্রামে গ্রামে তাহার ছড়া গান, শ্যামাসঙ্গীত পদ রাত্রি পর রাত্রি ধরিয়া গাওয়া হইতেছে। কত দূর দূরান্ত হইতে মাঠঘাট ভাঙিয়া লোক খাবারে পুটুলি বাঁধিয়া আনিয়া বসিয়া আছে শুনিতে। দলের অধিকারীরা তাহার বাড়ি আসিয়া সাধিয়া পালার চহিয়া লইয়া গিয়াছে। বাহ, ভারী চমৎকার তো। কার বাচ্ছরা? কবিগুরু ঠাকুর হরু ঠাকুরের? না, নিশ্চিন্তপুরে হরিহরায় মহাশয়ের। এই দশাশ্বমেধ ঘাটেই বসিয়াই তো 22 বছরের পূর্বে মনে মনে কত ভাঙা গড়া করিয়াছে। তারপর কবে সেসব ধীরে ধীরে ভুলিয়া গেল, কবে ধীরে ধীরে নতুন খাতাপত্রের তারা বাক্সের অনাদৃত গুপ্ত কোণ আশ্রয় করিয়া দিনের আলো হইতে মুখ লুকাইয়া রহিল। যৌবনের স্বপ্নজাল জীবন মধ্যাহ্নে কুয়াশার মতো দিগন্তে মিলাইয়া গেল। হারানো যৌবনের দিকে চাহিয়া দেখিলে বুকের মধ্যে কেমন করিয়া ওঠে। কত কথা মনে পড়ে। জীবনের সেসব দিনকে আর একটিবারও ফেরানো যায় না। দশাশ্বমেধ ঘাটে অনেক ছেলের সঙ্গে উপর ভাব হইয়াছে, কিন্তু এখানে তাহার বয়সী সব ছেলে স্কুলে পড়ে, সেই কেবল এখন স্কুলে পড়ে নাই। নিশ্চিন্তপুরে মাছ ধরিয়া ও নৌকা বেড়াইয়া দিন কাটানো চলিত বটে, কিন্তু এখানে সমবয়সীদের কাছে কিছু পড়ে না বলিতে লজ্জা করে। তাহা ছাড়া দশাশ্বমেধ ঘাটে যেসব ছেলের সঙ্গে তাহার ভাব হইয়াছে সবাই অবস্থাপূর্ণ ঘরের ছেলে। পল্টুর দাদা একদিন কথায় কথা বলিয়াছিল যে তাহার বাবাকে খুব বিদেশ বেড়াইতে হয়। অপু বলিয়াছিল, কেন, তোমাদের বুঝি খুব শিষ্য বাড়ি আছে? পল্টুর দাদা আশ্চর্য হইয়া বলিল, শিষ্য বাড়ি কিসের ভাই? অপু সদুত্তর দিবার পূর্বেই সে বলিল, আমার বাবা কন্ট্রাক্টরি করে কি না, তাছাড়া কাঁথিতে ছোট দামি যাওয়ার বাড়ি আছে, তবে আজকাল কিস্তি দিয়ে কি বা থাকে। এক একদিন বৈকালে অপু দশাশ্বমেধ ঘাটে বেড়াইতে গিয়া বাবার মুখে পুরাণ পাঠ শুনে। হরিণ শিশু শাপদ কর্তৃক নিহিত হইলে হরিণ বালকের স্নেহাসক্ত রাজর্ষি, ভরতের করুণ বিরহ বেদনা ও পরিশেষে তাহার মৃত্যুর কাহিনী ষষ্ঠী মন্দিরে পৈঠার ওপর বসিয়ে এক মনে শুনিতে শুনিতে তাহার চোখে জল আসে। এদিকে আবার যখন সিন্ধু সৌবরীর
রাজা রঘুগণ তাহার স্বরূপ না জানিয়া ব্রহ্মর্ষি ভরতকে শিবিকা বাহক নিযুক্ত করেন। তখন হইতে কৌতূহলে উৎকণ্ঠায় তাহার বুক দুরু দুরু করে। মনে হয় এইবার একটা কিছু ঘটিবে, ঠিক ঘটিবে। কথকতার শেষ পূরবী সুরের আশি বর্ষণটি তাহার ভারী ভালো লাগে। কালে বর্ষিত পর্জনম পৃথিবী শস্যাশালিনী লোকা সন্তু নিরাময়া। সন্ধ্যন থেকে মন্দিরে মন্দিরে শঙ্খ ঘণ্টা ধ্বনির সঙ্গে অস্ত সূর্যের রাঙা আভা ও পূরবের মূর্ছনা সঙ্গে হরিণ বালকের বিয়োগ বেদনাত রাজস্বীর ব্যথা যেন মিশাইয়া থাকে। বাড়িতে কাগজ কলম বাবার কাছে লইয়া গিয়া বলে, আমায় লিখে দাও না বাবা, ওই যে তুমি গাও কালে বর্ষিত পজনম। হরিহর খুশি হইয়া বলে, তুই বুঝি শুনিস খোকা? আমি তো রোজই থাকি। তুমি কাল যখন ভারতের মা মারা যাওয়ার কথা বলেছিলে, আমি তখন তো তোমার পিছন থেকে বসে ষষ্ঠী মন্দিরের ধাপে। তোর কিরকম লাগে? ভালো লাগে? খুব। আমি তো রোজ রোজ শুনি। অপু কিন্তু একটা কথা লুকায়, যেদিন তাহার সঙ্গীরা থাকে সেদিন কিন্তু বাবার দিকে সে যায় না। সেদিন বাবার নিকট দিয়া যাইতেছিল, তাহার বাবা দেখিতে পাইয়া ডাকিল, খোকা, ও খোকা। তাহার সঙ্গে বন্ধুটি বলিল, তোমাকে চেনে নাকি? অপু শুধু ঘাড় নাড়িয়া জানায়, হ্যাঁ, সে বাবার কাছে আসে নাই সেদিন। তাহার বাবা ঘাটে কথকতা করিতেছে। এক কথা বন্ধুর পাছে টের পায়, সে পল্টুর দাদা ছাড়া অন্য বন্ধুদের কাছে গল্প করিয়াছে। কাশিতে তাহাদের বাড়ি আছে, তাহারা কাশিতে হাওয়া বদলাইতে আসিয়াছে। দেশে খুব বড় বাড়ি, তাহার বাবা কন্ট্রাক্টরি করেন। তাছাড়া দেশে জমিদারিও আছে। শেষে বলে, কিন্তু জমিদার থাকলে কি হবে? কিস্তি দিই বা কি বা থাকে? তাহার বন্ধুদের বয়স তাহার উপেক্ষা খুব বেশি নয় বলিয়া বোধ হয় তাহার বর্ণিত গল্পের সঙ্গে তাহার পোশাক পরিচ্ছদে অসঙ্গতি ধরা পড়ে না। বিশেষত তাহার সুন্দর মুখের গুণে সব মানাইয়া যায়। পূর্ণিমার দিন কথক ঠাকুরের ওখানে বেশ ভিড় হইল। সন্ধ্যার পর হরিহর কথা শেষ করিয়া ঘাটের রানায় বসিয়া বিশ্রাম করিতেছে। কথক ঠাকুরের জলে হাত মুখ ধুইতে নামিল। হরিহরকে দেখিয়া বলিল, এই যে আপনিও আছেন? দেখছেন তো কাণ্ড। পূর্ণিমের দিনটা বলি, আজ দিনটা ভালো আছে। বামন ভিক্ষে লাগাই। মাসে মাসে এই কাশিতে বামন ভিক্ষে হলে পরে 15 আগমন করে চাল পড়ত। আজকাল মশাই মহাবামন ভিক্ষিতেও লোকে আর ভেজে না। চালের তো একটা দানাও না। এদিকে শিখে 5 হবে, তার মধ্যে আবার 2 অচল দোয়ানি। মশাই শিক্ষা কোথায়? শিক্ষা তো ছিল এই কাশিতেই অনেকদিন আগে। তবে এতদিন দেশেই ছিলাম, এবারে এখানে এসে বাসা করে আছি। মশাইয়ের বাসা কি নিকটে? একটু চা খাওয়াতে পারেন? কদিন থেকে ভাবছি একটু চা খাবো। এই দেখুন না, চাদরের মুড়ে চা বেঁধে নিয়ে ঘুরি। বলি না হয় কোনো হালুই করের দোকানে একটু গরম জল করি গে। গলা বসে গিয়েছে, একটু লোন চা খেলে গলাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন না, এই তো নিকটেই আমার বাসা, চলুন না। কথককে লইয়া হরিহর বাড়ি আসিল। চা খাওয়ার পাট কোনো কালে নাই। কড়ার জল গরম করিয়া চা তৈরি হইল। অপু কাঁসার গ্লাসে চা ও রেকাবিতে কিছু খাবার কথকের সামনে লইয়া আসিল। খাবার দেখিয়া কথক ঠাকুরে ভারী খুশি হইল। খাবারের আশা সে করে নাই। এটা ছেলে বুঝি? বাহ, বেশ ছেলে তো আপনার, ভারী সুন্দর দেখতে। বাহ, এসো বসো বাবা। থাক থাক, কল্যাণ হোক। লোন চা করিয়েছেন তো মশাই, দেখি। হরিহর বলিল, আপনার কি ছেলেপেলে সব এখানেই? সংশয় তো নেই ছেলেপেলে। 10 বিঘে জমি বেরিয়ে গেল, অথচ অমূলে হাভাত। জমি ক বিঘে যদি আজ থাকতো তো আজ কি এত দূরে আসি? আপনিও যেমন। এসব কি আর দেশ মশাই? বিশেষর অবশ্যই মাথায় থাকুন। এমন শীতকাল যাচ্ছে মশাই, না একটু খেজুর রস, না একটু গুড় পাটালি। আমার নিজের মশাই 2 কুড়ি খেজুর গাছ। মশাই দেশটা কোথায়? সাতক্ষীরের সন্নিকটে। বাদুড়ের শীতল কাঠি জানেন? শীতল কাঠির চক্কুতিয়ারা খুব ঘরনা। হরিহর তামাক সাজিয়া নিজে কয়েক টান দিয়া কথক ঠাকুরের হাতে দিয়া বলিল, খান। কিছু না মশাই, ফাগুন মাসের দিকে তো যাই, একটা বাগান আছে, দিয়ে আসি বিক্রি করে। আমরা আবার সত্যিও কিনা। তার জমি 10 বিঘে ছিল, তাই বন্ধক দিয়ে পুন জোগাড় করে আনলাম, বিয়েও করলাম। মশাই 10 বছর ঘর করলাম। হলো কি জানেন? সন্ধ্যাবেলা রান্নাঘরের চাল থেকে কুমড়ো কাটতে গিয়েছে, ছিল মশাই, যেখানে সাপ আমার জন্য তৈরি হয়ে।
হাতে দিয়েছে কামড়ে। আমি আবার নেই সেদিন বাড়ি। কেই বা বদ্যি কবরেজ দেখিয়েছে, কেই বা কি করেছে। পাটুলি ঘাট পর হচ্ছি, গায়ের মহেশ সাধুখা ওপার থেকে আসছে, আমায় বললে, শিগগির বাড়ি যান মশাই, আপনার বাড়ি বড় বিপদ। কি বিপদ তা বল না। বাড়ি পৌঁছে দেখে আগের রাত্রিতে গৌতম গিয়েছে মরে। এই গেল ব্যাপার মশাই। জমিকে জমি গেল, এদিকেও। সেই থেকে বলি যাই, দেশ থেকে আর কি বা হবে। কোত্থেকে পাবো 300-400 টাকা যে আবার বিয়ে করব? যাই বিশ্বনাথের ওখানে, অন্য কষ্ট তো হবে না। আজ বছর আষ্টেক হয়ে গেল। এক খুড়তুতো ভাই আছে, জমি জমার সামান্য যা একটু আছে দখল করে বসে আছে। বলে তোমার ভাগ নেই? বেশ বাবু, নেই তো নেই। গোলমালের মধ্যে কক্ষণ আমি যাব না, করগে যা দখল। উঠি মশাই, আপনার এখানে বেশ চা খাওয়া গেল। আপনার ছেলেটি কোথায় গেল? বেশ ছেলে, খাসা ছেলে। পুরনো চামড়ার তালি দেওয়া ক্যাম্বিসের জুতা জোড়াটা ঝাড়িয়া লইয়া কথক ঠাকুরের পায়ে দিয়া দরজা কাছে আসিল। যাইতে যাইতে বলিল, কালো লাগাবো বামন ভিক্ষে, দেখি কি হয়। গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ ছিল এর ৫ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের জানিয়ে দেবেন, নতুনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।